কারণ এই দেশ উচ্ছন্নে গেল কি ভালো হলো কি মন্দ হলো এটা নিয়ে এই সরকারের কোনো দায়বদ্ধতা নাই, তাদের কোনো জবাবদিহিতা নাই। আসছে ভাই 1.5 বছরের জন্য, চুক্তি করে 32 বছরের জন্য। কত বড় ফাজিল চিন্তা করে দেখেন। এখন আমরা একটা ফাজিল সরকারের আন্ডারে আছি, কিছু করার নাই ভাই। একটা দেশে, একটা জাতিতে, একটা জনগোষ্ঠীতে অশুভ শক্তি কখনো সংখ্যাগরিষ্ঠ হতে পারে না, তাহলে ভাই পৃথিবী চলতো না। অশুভ শক্তি সবসময় কম, কিন্তু এদের আওয়াজটা অল্প সময়ের জন্য জোরে শোনায়। তারা কিন্তু শক্তিশালী না, তাদের আওয়াজটা অল্প সময়ের জন্য জোরে শোনায়। এখন ওই অল্প সময়ের জোরে শোনানোতে আমি আপনি যদি ভয় পেয়ে যাই, তাহলে আমি ভয়েই থাকবো। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের একটা যেটা নেগেটিভ দিক, সেটা হলো আমার কি মনে হয় জানেন, আমাদের যে একটা সরকার আছে, মানে সরকার নামে যে একটা প্রতিষ্ঠান আছে, এরা এই অশুভ শক্তিটাকে এক ধরনের প্রশ্রয় দেয়। তাদের হয়তো কোনো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা কি এটা আমি হয়তো এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু তাদের সেই উদ্দেশ্য যেটা আছে, তারা হয়তো মনে করছে যে এই অশুভ শক্তিকে আপনার একভাবে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে তাদের সেই অশুভ উদ্দেশ্যটা হয়তো সফল হবে। সে কারণে তারা কিছু বলে না। আপনি দেখেন কয়েকটা জিনিস, দেশের দুটো বড় বড় পত্রিকা অফিস তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিল, এরকম ঘটনা আমরা সর্বশেষ কবে দেখেছি? আমি আপনি দেখিনি, হয়তো স্বাধীনতা যুদ্ধের সময় হয়েছিল বলে শুনেছি, তাই না? তারপরে তো আর দেখিনি। মর্নিং নিউজ আর আপনার তখন ইত্তেফাক পুড়িয়ে দেওয়া হয়েছিল, এছাড়া তো আর একটু হয়নি। এখন কি হলো জিনিসটা, কেন হলো, কিভাবে হলো, আমরা কেউ জানি না। এবং ঘোষণা দিয়ে হলো, কেউ থামালো না। একজন আপনার সোশ্যাল মিডিয়ার মানে প্রোপাগান্ডা পরিচালনাকারী এক ব্যক্তি বিদেশ থেকে বললো যে হ্যাঁ, প্রথম আলো শেষ, এখন তোমরা ওইদিকে চলো, ওইটা শেষ, ওয়েল ডান বয়েজ, কি কি বললো না বললো। এবং এই তাদের এই স্ট্যাটাস দেখে, পোস্ট দেখে এরা যে আক্রমণ করলো, তাহলে এই পোস্টকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর চোখে পড়ে নাই? তারা আগের থেকে যে সেখানে থাকতে পারতো না, তাদেরকে থামাতে পারতো না? কেন থামালো না? আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না তারা কেন থামালো না। এবং তারা যা ইচ্ছা তাই বলে। এই লোকগুলি কারা? এই লোকগুলি যখন শেখ হাসিনা সরকার চলছিল দেশে, তখন কি এই লোকগুলিকে শেখ হাসিনা সরকারের বিরোধিতা করে একটা কথাও বলতে শুনেছেন এদেরকে? তখন এদের কাউকে দেখেছেন? দেখেননি। নুরুল কবির সারাটা জীবন এই কাজ তারা প্রতিবাদ করে গেলেন দুঃশাসনের বিরুদ্ধে। দেখা গেল এই শক্তিগুলো নুরুল কবিরকে দালাল বলে। যারা বলতেছে তারা তখন ছিল কোথায়? এটা এই কথার জবাব দেন আপনি আমাকে। তারা তো তখন সেখানে ছিল না। তাহলে এই যে বিষয়গুলো হতে দেওয়া হলো, আমি মনে করি এটা পুরো জিনিসটা একটা সরকারের আশ্রয় প্রশ্রয় থেকে তারা এই কাজগুলো করেছে। এবং যেহেতু সরকার পেছনে ছিল, হয়তো হয়তো আমার ধারণা যে যাদের কাছ থেকে আমরা প্রতিবাদ আশা করছি, আপনি আশা করছেন, তারা হয়তো সরকারের উপস্থিতির কারণে হয়তো তারা ভয় পেয়ে গেছে এবং তারা কোনো প্রতিবাদ করেন। এটা আমার ধারণা। এটা সম্ভবত আসল কথা। এবং আপনি নিশ্চয়ই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছেন যে প্রথম আলো, ডেইলি স্টারের মতন বড় গণমাধ্যমের উপরে হামলা করা হলো, জ্বালিয়ে দেওয়া হলো, ভাঙচুর করা হলো, এগুলো তো নিশ্চয়ই আন্ডারগ্রাউন্ড কোনো পত্রিকা নয়। কিন্তু অন্যান্য গণমাধ্যম, তাদের ভূমিকাটা দেখুন। আমি শুধু অন্যান্য গণমাধ্যমের উপরে দায় চাপাবো না। প্রথম আলোর পক্ষ থেকে যে প্রতিবাদ কর্মসূচি দেওয়া হলো শুক্রবার সকালে, আমরা দেখলাম যে প্রতিবাদ কর্মসূচিটাও ঠিক মতো পালন করতে পারলো না। সম্ভবত একজন বক্তব্য দিল, তার কারণ যারা আগুন জ্বালিয়েছে, যারা দুর্বৃত্ত, যারা ভাঙচুর করেছে, তারা ওই জায়গাটিতে উপস্থিত ছিল এবং তারা ওইখানে বাধা প্রয়োগ করছিল যে কোনো কর্মসূচি পালন করা যাবে না। এবং কর্মসূচি ঠিকই তেমন ভাবে সফল হলো না, একজন বক্তব্য দেওয়ার মাধ্যমে শেষ হয়ে গেল। আপনি এই জায়গাটিতে কি সেই সরকারের প্রশ্রয় আশ্রয় আমরা এখানেই সীমাবদ্ধ থাকবো? এখানে আরেকটা বিষয় আছে, আমি বললি আপনাকে। আমাদের মিডিয়াগুলো না নানাভাবে সরকারের কৃপা দৃষ্টির মধ্যে থাকতে চায়। তারা মনে করে সরকারকে, সরকারের বিরাট ভজন হওয়া তাদের জন্য লস হবে। যেমন ওই যে বিজ্ঞাপনের একটা আছে না, মানে মিডিয়াগুলো তো সরকারি বিজ্ঞাপন পায়, তারা এই বিজ্ঞাপনটাকে হারাতে চায় না। তা না হলে আমি মনে করি কালকে যে ঘটনা ঘটেছিল, কালকের এই ঘটনার প্রেক্ষিতে সারা দেশে আমি মনে করি যে মিডিয়াগুলির উচিত ছিল অন্তত পক্ষে একদিন কলম বিরতি করা। এটা উচিত ছিল। এটা করলে কি হতো, সরকার একটা বড় ধরনের চাপের মধ্যে পড়তো। সরকার কিন্তু কোনো চাপের মধ্যে পড়ে নাই।
আগামীকালকে আমার ধারণা আগামীকালকে যদি আরেকটা মিডিয়া আক্রান্ত হয় তখনও দেখবেন একইভাবে ঘটবে। এই যারা ভাঙবে, ভাঙচুরকারী, তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে। তারা ভেঙে চলে আসার পর সরকারের পক্ষ থেকে একটা ফোন করে আহু আহা উহু করা হবে, বলা হবে ঠিক আছে আমরা দেখে ক্ষতিপূরণ দিয়ে দিই অমুক তমুক। কিন্তু ক্ষতিপূরণ আপনি কি দিবেন? আপনি ক্ষতিপূরণ দিবেন টাকার অঙ্কে, কিন্তু ক্ষতিটা কি অর্থনৈতিক ক্ষতি হয়েছে? এই ক্ষতি তো হয়েছে সামগ্রিক ভাবে। এই ক্ষতি হয়েছে আপনার মানুষের মানে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে। এই ক্ষতিটাকে আপনি কিভাবে পুষিয়ে নেবেন আমি বুঝতে পারছি না, কেন তারা এটা এভাবে করতে দিচ্ছে এটা আমার কাছে ক্লিয়ার না। কিন্তু এবং মিডিয়া যারা জড়িত আছে, মিডিয়া প্রত্যেকটা মিডিয়ার যারা সম্পাদক আছেন, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তাদের যে আপনার এখানে একটা আমি বলবো নতজানু মনোভাব এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হয়েছে প্রতিবাদের ক্ষেত্রে আমি দেখলাম, এটা আমি মনে করি যে আমাদের জন্য একটা বড় ক্ষতি হয়ে গেছে। দেখেন আনিস আলমগীরকে ধরে নিয়ে গেল, আমি আনিস আলমগীরকে ধরে নিয়ে গেল কেন? তারা আনিস আলমগীর যে কথাগুলি বলছিল এই কথাগুলি তাদের কাছে কোনো জবাব ছিল না, এবং এই কথাগুলো তাদের পছন্দ হচ্ছিল না, তাদের গায়ে বিছুটির মতো লাগছিল, এই জন্য ধরে নিয়ে গেছিল। তো প্রত্যেকটা মিডিয়ার তো এটাই কাজ। মিডিয়ার কাজটা কি রে ভাই? মিডিয়ার কাজই তো এটা, যে প্রতিবাদ করা, যে তুমি এই কাজটা ঠিক করছো না বলে দেওয়া, ধরিয়ে দেওয়া। এই জিনিসটা সরকার সহ্য করছে না, এবং সহ্য করছে না বলে যারা এরকম করছে তাদেরকে ধরে নিয়ে গেছিল। আপনাকে ধরে নিয়ে গেছিল কেন? আপনি কি করেছিলেন ভাই? কি করেছিলেন আপনি? যেখান থেকে আপনার ধরে নিয়ে গেছে ওখানে তো আপনি একটা শব্দ উচ্চারণ করেন নাই, ওখানে তো আরো অনেকেই ছিল, সবাইকে তো ধরে নাই, আপনাকে কেন ধরলো? ওখানে আরো অনেক সাংবাদিকও ছিল, তাদেরকে তো ধরে নাই। তো আপনাকে ধরার জন্য তাদের একটা ছুতার দরকার ছিল, সেই ছুতাটা নিয়ে গেছে। মধ্যে কথা হলো কথা পছন্দ হচ্ছে না, তুমি এমন কথা কেন বলছো যে কথাটা আমার গায়ে লাগে, যে কথাটা আমার গায়ে জ্বালা ধরায়? তুমি কেন এমন কথা বলছো? বলার মাধ্যমে তুমি জনগণের সামনে আমাকে উন্মোচিত করে দিচ্ছ যে আমি একটা মন্দ কাজ করছি। তো তাদের পছন্দ হচ্ছে না, ধরার জন্য ছুতা খুঁজছিল। ওখানে হয়তো ছুতা পায় নাই বলে আমি যাইনি, এখানে আমি যাইনি বলে যে থাকলে আমাকেও ধরতো। তো হয়তো আমার বিরুদ্ধে তারা ছুতা খুঁজতেছে, আব্দুল তুষারের বিরুদ্ধে ছুতা খুঁজতেছে, ছুতা পেলে ধরবে। এখন তো সরাসরি সরাসরি হুমকি দেওয়া হচ্ছে, মবের হুমকি দেওয়া হচ্ছে আপনাকে, আব্দুল তুষার, আমাকে। আমরা কখন কোন টক শোতে যাই আগে থেকে জানানোর কথা বলা হচ্ছে, আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখার কথা বলা হচ্ছে আমাদেরকে। মানে নোংরা শব্দ ব্যবহার করে বলা হচ্ছে যে মায়ের উপর মেডিসিন নাই, এই ধরনের মন্তব্য করা হচ্ছে। তার মানে সুস্পষ্ট ইঙ্গিত যে আমাদেরকে কি করা হবে। নিশ্চয়ই আমরা কথা বলা থামিয়ে দেয়নি, কিন্তু এগুলোকে প্রস্তাব দেওয়া হচ্ছে। মানে তারা যেগুলো বলতেছে সে তো দূর থেকে বলতেছে ভাই, সে তো মানে এই যে গ্রামে একটা প্রবাদ আছে না, যে গলির কুত্তায় গলিতে মাস্টার, বুঝছেন? তো ও তো থাকে আরেক গলিতে, এখন ওই গলিতে থাকে সে বলে সে আসুক না ভাই দেশে, দেশে এসে সেও বলুক যে মায়ের উপরে মেডিসিন নাই, আমরা দেখবো মেডিসিন আছে কিনা, আমরাও তাদের এজেন্ট হয়ে কিছু সংখ্যক দুর্বৃত্ত তো সেই কাজগুলো সম্পাদন করছে। এখানে মানে ওদের হাতে প্রচুর কালো অর্থ আছে, তারা এদিকে আর এখানে কিছু মহামূর্খ আছে, এরা এগুলো শুনতেছে কিচ্ছু না। তোর ভাই আমি তো কালকে বলেছিলাম, দেখেন আপনি মবের মধ্যে ধরতে পারেন, ঠিক আছে মানলাম, যারা নুরুল কবির গায়ে হাত দিল তাদের প্রত্যেকের ছবি তো আমরা ভিডিও দেখলাম, আপনি ভিডিওর ওই ছবি দেখে তাদের প্রতি অ্যাকশন নেন, কালকে অ্যাকশন নেন, দেখবেন এরপরে আর আসবে না, কেউ কিছু বলছে না। মব হচ্ছে, প্রেস সেক্রেটারি বলতেছে এটা তো মব না, এটা হলো প্রেশার গ্রুপ। তো এই পাগল, এরকম পাগল যখন থাকে দায়িত্বপূর্ণ পদে, তখন আপনি কি বলবেন? যেটা ঘটলো মনে করেন প্রথম আলোতে আগুন দিল, শফিক বলবে এটা হলো প্রেশার গ্রুপ, ডেইলি স্টারে আগুন দিল, শফিকের ভাষায় এটা প্রেশার গ্রুপ, আপনি কি বলবেন বলেন? এবং এরকম লোক হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, তো আপনি কি বলবেন? আপনি এখানে কি করার আছে? আমার আপনার মতামতের জন্য অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া কি থাকতে পারে? তো এখন আমাদের দুর্ভাগ্য যে চান্সে পড়ে বিভিন্ন কারণে, বিভিন্ন হুজুগের কারণে গুরুত্বপূর্ণ জায়গায় সমস্ত মানে আপনার মানে এই ধরনের লোক বসে আছে, দায়িত্বহীন লোক বসে আছে, এখন তাদের রাজত্বে আমরা আছি, সহ্য করা ছাড়া আর কোন উপায় দেখি না। আসে না, ওই প্রত্যাশা তো আমাদের সবার। আপনি যেটা বলছেন গত 16 মাস ধরে তো আমাদের সেই প্রত্যাশার কথা ব্যক্ত করছি, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন একটা তফসিল ঘোষণা করা হয়েছে। আপনার কি মনে হয় না যে নির্বাচন কেন্দ্রিক কি সবকিছু ঘটছে, যা কিছু হচ্ছে, বিশেষ কোন গোষ্ঠী সেটি
আহ, মানে প্রতিহত করতে চায়, দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, এইভাবে পাওয়ার প্র্যাকটিস করতে চায়, অথবা তারেক রহমান যে 25 ডিসেম্বর আসার ঘোষণা দিয়েছেন, এই মুহূর্তে তারেক রহমানের আহ আশা প্রতিরোধের জন্য একই সঙ্গে এই সব ব্যবস্থার উত্তরণ মানে সৃষ্টি করা হচ্ছে কিনা? এটা হতে পারে। এটা আপনার 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 এই আশঙ্কা আমি মানে উড়িয়ে দিই না। দুটো কারণ এখানে। যেমন ধরেন এতদিন তারেক রহমান সাহেব কেন আসেন নাই, এটা নিয়ে নানা ধরনের সমালোচনা আমরাও করেছি, আমিও করেছি। এবং যেই মাত্র ওনার আসার ঘোষণা হয়ে গেল, সেই মাত্র আমরা দেখলাম যে ভয়ের কারণে, যে কারণে উনি আসেন নাই, মানে যে কারণটা মোটামুটি একটা ধারণা করা যাচ্ছিল যে উনি হয়তো নিরাপত্তা জনিত কারণে আসেন নাই, যখন আমরা এই ধারণাটা করছিলাম, তখন ওনার আসার ঘোষণাটা দেওয়ার পর দেখলাম যে রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা প্রার্থীদের নিরাপত্তাহীনতার মানে চূড়ান্ত একটা ঘটনা ঘটানো হলো। মানে একজন প্রার্থী এখনো হয়নি, প্রার্থী হতে চাচ্ছিল এবং ঘোষিত প্রার্থী হত্যা করা হলো নির্মম ভাবে। এবং এটা করে কিন্তু বোঝানো হলো, হ্যাঁ আসলেই প্রার্থী যারা হচ্ছে তাদের কোনো নিরাপত্তা নেই। এবং এই ভয় কিন্তু কেউ কেউ পেয়েছে। আপনি দেখেছেন যে নারায়ণগঞ্জের এক ভদ্রলোক তো এই ভয়ে তার নির্বাচন না করা ঘোষণা দিয়েছেন, তাই না? কাজে এটা কিন্তু এক ধরনের মানে নিরাপত্তাহীনতার ব্যাপারটা কিন্তু রয়ে গেল এখানে। আর দ্বিতীয়ত আপনি যেটা যে কেউ কেউ আছে যারা নাকি নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, বিলম্বিত করতে চায়, এবং তাদের যে উদ্যোগ যে কারণে চায়, সেটার ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত ঘটনাগুলো একটা মানে কার্যকর ভূমিকা পালন করবে। হয়তো এখন কেউ বলবে না আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কন্ট্রোলে নাই, আইন শৃঙ্খলার পরিস্থিতি মানুষের প্রত্যাশিত পর্যায়ে নাই, অতএব আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। উনি তো বলেই দিয়েছেন জনগণ নাকি 5 বছর চায়, 10 বছর চায়, 50 বছর চায়। তো ঠিক আছে, 50 না হোক, 5 বছর হোক, এই কথা উনি বলতেও পারেন। উনি ভাবতে পারেন যে আরো কতদিন থাকা যাক। এবং কিছু রাজনৈতিক শক্তি তো আছে যারা ক্ষমতায় না থেকেও তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করছে। তারা হয়তো ভাবছে ইলেকশন হলে তো আমাকে থাকতে হবে অল্প কয়েকজন এমপি নিয়ে, আমি তো তখন ক্ষমতার স্বাদ পাবো না, আমি তো ডিসিএসপি তে আমার কথা দিয়ে চলবে না, যতদিন ইউনূস সাহেব আছেন ততদিন তো আমি ক্ষমতার স্বাদ পাচ্ছি, তো বরং আমার জন্য এটাই ভালো। তো এখন আপনি একটা জিনিস খেয়াল করেন যে হাদি গুলিবিদ্ধ হলেন। প্রথম গুলিবিদ্ধ হওয়ার পর আমরা দেখলাম বিদেশ থেকে একজন আপনার সোশ্যাল মিডিয়া থেকে জুলকারনাইন সাহেব দেখলাম উনি ডিটেল বর্ণনা করলেন যে কিভাবে হাদির খুনিরা পালিয়ে গেছে। আচ্ছা আপনি আমাকে আপনি ভাবেন, একটা বলেন একটা কথা, জুলকারনাইন সাহেব কিভাবে জানলো? জুলকারনাইন সাহেব সে কি এখানে ছিল? সে তো দেশেও থাকে না, সেই জানলো এভাবে। আমার ধারণা আমাদের দেশের গোয়েন্দা সংস্থার কেউ না কেউ তাকে তথ্যগুলি দিয়ে দিয়েছে যে তারা পালিয়ে গেছে। আমাদের দেশের গোয়েন্দা সংস্থার লোকগুলো জুলকারনাইন সাহেবকে কেন জানালো? আমি আপনাকে ব্যাখ্যাটা বলি। হয়তো তারা সরকারকেও জানিয়েছে, হয়তো তারা প্রপার চ্যানেলকে জানিয়েছে, কিন্তু তারা বলছে চুপ করে থাকো। হয়তো বলছে, আমি কিন্তু শিওর না, আমি এইভাবে ইমাজিন করি যে কেন জুলকারনাইন সাহেব এটা বলে। আমার ইমাজিনেশন এরকম, আমার হাইপোথিসিস এরকম। হয়তো তারা সবাইকে কনসার্ন অথরিটিকে জানিয়েছে, তারা বলছে চুপ করে থাকো, কোনো অ্যাকশন নিচ্ছে না। যখন অ্যাকশন নিচ্ছে না, তখন যে লোকটা ইনফরমেশন গুলো জানে, হয়তো তার মধ্যে দেশপ্রেম কিছুটা আছে। সে ভাবছে যে যখন আমি এদেরকে জানানোর পরেও তারা ব্যবস্থা নিচ্ছে না, তো আমরা যদি এটা বাইরের থেকে সামাজিক একটা চাপ তৈরি করতে পারি তাহলে সেটা ভালো হবে। এই কারণে সে বাইরে এই তথ্যগুলো জানিয়ে দিয়েছে। হতে পারে কিন্তু হয়েছে তা কিন্তু বলছি না। জুলকারনাইন সাহেব বাইরে অবস্থান করছে, আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু তিনি তো সাংবাদিক হিসেবে তার সোর্স থাকতেই পারে, সেই সোর্সের মাধ্যমে খবর নিচ্ছেন। এটা তার ক্যারিশমা আমি বলবো, বা তার আমি কিন্তু জুলকারনাইন সাহেব কিন্তু আমার কাছে ইস্যু না। আমার ইস্যু হলো জুলকারনাইন সাহেবের যে সোর্স তাকে জানিয়েছে, সোর্স তো জানছে। সোর্স যদি জেনে থাকে, সোর্স কি তার কর্তৃপক্ষকে জানায় নাই? দেখেন হাদি এখানে টোটালি মানে বাংলা বাগধারা যেটাকে বলা হয় যে বলির পাঠা, তার একটা সোশ্যাল আপনার কি বলবো অ্যাকসেপ্টেন্স ছিল। সামাজিক ভাবে তার কথাগুলি মানুষ পছন্দ করত, তার কথার মধ্যে একজন উগ্রতা ছিল, বাট সে কথাগুলি কিন্তু ভালো বলতো। মানে সে কিন্তু এনসিপি কেও ছাড় দিত না, সে কিন্তু গভর্নমেন্টকেও ছাড় দিত না, সে তো ভারত বিরোধিতা করতোই।
এই তিনটাকে মিলিয়ে দেখেন, তার কারণে কিন্তু এনসিপি বিব্রত ছিল। হাদির কারণে কিন্তু হাদি কিন্তু এনসিপি কে আক্রমণ করতো, বলতো যে আমাদের স্বাধীনতা যুদ্ধ একদল ছিনতাই করেছিল, আমার জুলাই আন্দোলনকে এনসিপি ছিনতাই করতেছে, কিন্তু স্পষ্ট বলেছে এগুলো। তো এখন দেখেন এরা সবাই কিন্তু যাদের কারণে মানে হাদির কারণে যারা বিব্রত ছিল, তারা সবাই কিন্তু হাদিকে ব্যবহার করতেছে। ভেরি ইন্টারেস্টিং। হাদি জীবিত থাকলে কিন্তু তারা ব্যবহার করতে পারতো না। তাদের কাছে জীবিত হাদি বিব্রতকর, তাদের কাছে মৃত হাদি ইউজফুল। উদীচী ছায়ানটের মতন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনগুলো টার্গেটেড হয়েছে এবং যথাযথ হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং যে গোষ্ঠী নির্বাচনকে কেন্দ্র করে খেলা করছে, যে গোষ্ঠী তারেক রহমানের আশাকে প্রতিরোধ করছে, এই মুহূর্তে রাজনৈতিক মঞ্চে সবচেয়ে বড় যে দলটি, যাদের ক্ষমতা আসার প্রবল সম্ভাবনা রয়েছে, সেটি ঠেকানোর চেষ্টা চলছে। একইভাবে বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে যারা ধারণ করছে, লালন করছে, সেই সাংস্কৃতিক সংগঠনগুলোকেও টার্গেট করা হয়েছে। তাহলে কি এই গোষ্ঠীটি আমাদের কাছে খুব বেশি পরিচিত, যাদেরকে আমরা মিন করছি, তারাই কি সবকিছু ঘটাচ্ছে? জি, আপনার সন্দেহ সত্য। এই সন্দেহকে আপনি মানে বাতিল করে দিতে পারবেন না, আমিও পারবো না। একটা বিষয়কে শুনেন, যে কোনো আন্দোলন বলেন, যে কোনো বিপ্লব বলেন, সেই বিপ্লবের কিন্তু যারা অংশ নেয় বিপ্লবে, যেমন আমরা যদি জুলাই আন্দোলনের কথা বলি, জুলাই কিন্তু এদেশের আপামর জনগণ কিন্তু অংশ নিয়েছিল। গৃহবধূ বলেন, শিশু বলেন, কিশোর বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন, শিক্ষক বলেন, ছাত্র বলেন, সবাই এখানে অংশ নিয়েছিল বলেই আন্দোলনটা সফল হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা আন্দোলন, এমনকি তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের নেতা কর্মীরাও, অনেক আওয়ামী পরিবারের সন্তানরাও তাতে অংশ নিয়েছে। হ্যাঁ, তো এখন বিষয়টা হলো কি, যখন আন্দোলনটা হয়ে যায়, এটা পৃথিবীর সব দেশে আন্দোলনে এই ঘটনাটা ঘটে। আন্দোলন যখন বিজয় হয়ে যায়, তখন এই সবগুলি লোক কিন্তু আবার ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত হয় না, সবাই যার যার কাজে ফিরে যায়। কিন্তু তাদের মধ্যে সে আন্দোলনের চেতনাটাকে জ্বালিয়ে রাখার জন্য, জাগিয়ে রাখার জন্য একটা কালচারাল মুভমেন্ট লাগে। এটা সারা দুনিয়াতেই, যখন সেই কালচারাল মুভমেন্টে যদি আপনি থামিয়ে দিতে পারেন, তাহলে আন্দোলন ব্যর্থ করে দেওয়া খুব সহজ। এবং আন্দোলন ব্যর্থ গেলে কি হয়, যারা নাকি সামনে চলে আসে, যারা ক্ষমতার মানে ভাগিদার হয়ে যায়, যারা ক্ষমতার দাবিদার হয়ে যায়, তারা তখন এককভাবে ক্ষমতাটাকে ভোগ করতে থাকে। কাজেই যে বিপ্লবীরা তথা যে বিপ্লবের যে চেহারাগুলো, তারা যদি আন্দোলনের একক ভাগিদার হতে চায়, যে আমরাই চালাবো, আমরাই জিতেছি, আর কেউ নাই, তখন তারা করে কি, সব ধরনের সাংস্কৃতিক কার্যক্রম, কালচারাল মুভমেন্ট যেগুলো আছে, সব থামিয়ে দিতে চায়। এবং আমাদের এখানেও সেটাই হয়েছে। আপনি দেখবেন মাও সেতুং এর এত বড় বিজয়, সেটা কিন্তু সম্ভব হয়েছিল কালচারাল মুভমেন্টের কারণে। তারা বলেছিল যে আন্দোলনের পর একটা কালচারাল মুভমেন্ট লাগবে। কালচারাল মুভমেন্টটা এমন যে সেটা পরোক্ষভাবে পুরো জাতিকে ওই একটা সার্টেন কজের প্রতি, সার্টেন লক্ষ্যের প্রতি ঐক্যবদ্ধ রাখে। সেই জায়গাটাকে ধ্বংস করে দিয়েছে, জাস্ট ধ্বংস করে দিয়েছে। এবং এই জন্য তারা ওইদিকে তাদের লক্ষ্য। স্কুলের সঙ্গীত শিক্ষা লাগবে না। পৃথিবীর কোন দেশ আছে যেখানে স্কুলে এই ধরনের চিত্রকলা, চারুকলা, এটা তো একটা কলা বিজ্ঞান, তাই না? এটা তো এক ধরনের মানে আপনার সাংস্কৃতিক, এটা বন্ধ করে দেয়। পৃথিবীর কোন জায়গায় আছে বলেন আপনি? আমাদের এখানে করা যাবে না। আমাদের এই কাঠ মোল্লারা সিদ্ধান্ত নিয়েছেন। আরে সৌদি আরবে পর্যন্ত আছে স্কুলের সঙ্গীত শিক্ষা, আছে, সব জায়গায় আছে। আমরা পিছিয়ে যেতে আগ্রহ বোধ করছি। তো এটাই হচ্ছে এখানে, আর কিছু না। আমি শেষ যেটা জানতে চাই আপনার কাছে, এই ধারা অব্যাহত থাকলে, এবং আমি মনে করি আমার আশঙ্কা যে এটি আরো অনেক দূর যাবে বা করবে, যদিও আপনি বলেছেন ফর দ্য টাইম বিং, একটা নির্দিষ্ট সময়ের জন্য বা সাময়িক সময়ের জন্য, আমিও সেটাই মনে করি। কিন্তু এই সাময়িক সময়ের দৈর্ঘ্যটা বোধহয় এখনো বাকি রয়েছে। আরো অনেক কিছু আমাদেরকে দেখা লাগতে পারে, আশঙ্কার জায়গা থেকে বলছি। আপনি কি আমার সঙ্গে একমত কিনা? যদি একমত হন, তাহলে অদূর ভবিষ্যৎ, আমি সুদূর ভবিষ্যতের দিক যাচ্ছি না, অদূর ভবিষ্যতে আর কি ধরনের আশঙ্কা আপনি করছেন? দেখেন, ওটা তো একটা শক্তি। আমি প্রথমে বলেছি,
ওই শক্তিটা ছোট শক্তি, বাট মানে পাওয়ারফুল হইতে পারছে সরকারি আনুকূল্যে। সরকার সেটাকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে বলে এটা হতে পেরেছে। সরকারি প্রশ্রয় আরো থাকবে, কারণ সরকার তো এটাই, সরকারের চরিত্র তো এরকমই, তারা এটি তো চায়। তারা সামনের দিনগুলিতে আরো প্রশ্রয় দেবে, তারা আরো অগ্রসর হবে। কিন্তু আমি মনে করি দেশে একটা নির্বাচিত সরকার আসার সঙ্গে সঙ্গে এই শক্তিগুলো দুর্বল হয়ে যাবে, শেষ হয়ে যাবে না, দুর্বল হয়ে যাবে। দেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে এই শক্তি, এই অপশক্তিগুলো দুর্বল হয়ে যাবে, এটা আমি মনে করি। না, কিন্তু সেটাই তো বাধাগ্রস্ত হচ্ছে, এবং সেটাকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করছে, জি, তারা সেটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টার আমরা চরম রূপটাই দেখেছি আমার ধারণা। এটা কি চরম রূপ আপনার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে এখান থেকে মানে পজিটিভলি ইউটার্ন হবে, নাকি এটা আরো অনেক দূর যাবে? অবশ্যই আমার মনে হয় এটা পজিটিভলি ইউটার্ন হবে, আমার ধারণা এটা পজিটিভলি ইউটার্ন হবে এখান থেকে। আমরাও সেটি প্রত্যাশা করি। আমি আর একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একটু 1 মিনিটের মধ্যে শেষ করব, মানে আপনার উত্তরটা দিয়ে আমরা শেষ করব নিয়ে। সেটি হচ্ছে, আমরা দেখলাম যে ফ্রিডম কোয়ালিশন, মিডিয়া ফ্রিডম কোয়ালিশন নামে একটা বৈশ্বিক সংগঠন, যার সদস্য রাষ্ট্র 51টি, তারা একটি বিবৃতি দিয়েছে যথেষ্ট পরিমাণ উদ্বেগ জানিয়ে, এবং যা কিছু বাংলাদেশে ঘটছে তার নিন্দা জানিয়ে। সেখানে নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স, নরওয়ে সহ 10টি রাষ্ট্র রয়েছে। যুক্তরাষ্ট্র এর সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেনি, বা তাদের নাম আমরা দেখতে পেলাম না। এটা কি অন্য কিছু মিন করে বৈশ্বিক রাজনীতির জায়গা থেকে বাংলাদেশকে কেন্দ্র করে? আমি দেখেছি এই বিষয়টা নিয়ে আপনি গতকালকে একটা কন্টেন্ট করেছেন, আপনার আশঙ্কাটাকে আমি একদম উড়িয়ে দিই না, কারণ এখানে আসলে নানা ধরনের রাজনীতি চলছে। যুক্তরাষ্ট্র এটাকে মানে যদি স্বাক্ষর করতো সেটা স্বাভাবিক ছিল, যখন অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে তখন সেটা কারণ দিকে তাকাতে হয়। যুক্তরাষ্ট্র এই সরকারের কাছ থেকে এরই মধ্যে অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, বিশেষ করে আমাদের সমুদ্র উপকূলে বন্দর টন্দর এই সমস্ত বিষয়ে তারা যা যা চেয়েছে, আমার ধারণা এই সরকার তা তাদেরকে দিচ্ছে। এই সমস্ত কারণে হয়তো তারা কৃতজ্ঞতা বশত অথবা চক্ষু লজ্জার খাতিরে তারা হয়তো সিগনেচারটা করেনি। কিন্তু অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলো যে কাজটা করেছে, যে প্রতিবাদটা জানিয়েছে, যে উদ্বেগটা প্রকাশ করেছে, সেই উদ্বেগটাই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের আচরণটা এবং দৃশ্যটা অস্বাভাবিক, কিন্তু যুক্তরাষ্ট্র যা করেছে এটা তাদের সঙ্গে তাদের যে প্রাপ্তি যোগ সরকারের কাছ থেকে, হয়তো সেটার কারণে তারা করেছে। এবং তারা হয়তো বলবে সামনে, দেখো এত বড় একটা বিবৃতির মধ্যে আমি ছিলাম না, আমি তোমাকে আরো এইভাবে চালিয়ে যাব, তোমার পক্ষে তোমরা আমাকে আরো আরো এই সুযোগ সুবিধাগুলি দাও। সরকার তখন নির্দ্বিধায় দিতে থাকবে, কারণ এই দেশ উচ্ছন্নে গেল কি ভালো হলো কি মন্দ হলো, এটা নিয়ে এই সরকারের কোনো দায়বদ্ধতা নাই, তাদের কোনো জবাবদিহিতা নাই। আসছে ভাই 1.5 বছরের জন্য, চুক্তি করে 32 বছরের জন্য, কত বড় ফাজিল চিন্তা করে দেখেন। এখন আমরা একটা ফাজিল সরকারের আন্ডারে আছি, কিছু করার নাই ভাই। বাংলাদেশে আপনি একটা পতিতালয় বানাবেন, সে এত কনফিডেন্টলি বললো, তো পতিতালয় তো পতিতা লাগবে, তার মানে কারা পতিতা হবে? আপনি বিষয়টা ইঙ্গিতটা বোঝেন। 71 সালে আমাদের 3 লক্ষ মা বোনকে কিন্তু তারা ধরে নিয়ে ক্যাম্পে রেখেছিল, দিনের পর দিন, মাসের পর মাস। 2.5-3 লক্ষ কে সুস্থ মানে জীবিত অবস্থায় পাওয়া গেছে, অনেকেই মারা মানে মৃত্যুবরণ করেছেন। তো সেই সংখ্যা হিসেব করলে তো আরো অনেক। তাহলে এই 2025-এ ধানমন্ডিতে তারা পতিতালয় বানাবে, অর্থাৎ পতিতাটা কোথা থেকে আসবে সেই ইঙ্গিতটা কিন্তু বোঝা যায়। গনিমতের মাল, এই ইঙ্গিতে তো তাদের লোকজন দিয়েছিল। 5ই আগস্ট পরবর্তী সময় যে পরিমাণ নারীরা ধর্ষিত হয়েছে, তাহলে কি ইঙ্গিত, কি মানে আস্ফালন তাদের, এটা খুব ভয়ঙ্কর বিষয়। এই আঘাত শুধু আমার জন্য নয়, আমাদের জন্য নয়, এই আঘাত আওয়ামী লীগের নারীদের, আওয়ামী লীগের নয়, বাঙালির, আমাদের সকলের। আর সংসদ ভবনের কথা আপনি বললেন, ওরা তো 5 তারিখে বিসমিল্লাহ করেছে গণভবন সংসদ ভবন দিয়ে, তো তাদের তো ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। কাজে আজকের ঘটনাটার জন্য বিস্ময়ের কিছু নেই, ওরা তো ধরেই নিয়েছে 5 তারিখে আমরাই তো ইউনূসকে ক্ষমতায় এনেছি।
আমাদের ইন্ডেমনিটি দিয়েছে ইউনূস, কাজে আমরা এখন যাই করব সব ইন্ডেমনিটির আওতায় আসবে। এবং ইউনূসের ইন্ডেমনিটির জন্য নির্বাচন না করে কিংবা নির্বাচন করে তাদের যে ইসলামিক বা মৌলবাদী যে উগ্র জঙ্গি গোষ্ঠীকে ক্ষমতায় আনলে সে তার ইন্ডেমনিটির পথটা ক্লিয়ার করবে। আর নির্বাচন না হলে প্রধান উপদেষ্টা হিসেবে আরো দীর্ঘকাল থাকবে। তো যে যার মতো আখের গুছাচ্ছে, যে যার হিসেব নিকেশ চুকিয়ে দিচ্ছে। আপনার পাপ আমি দায় মুক্তি দিচ্ছি, আপনিও আমার পাপ দায় মুক্তি দেবেন। ইউনূস আর ইউনূসতেই এই সকল যারা সংসদ ভবন ভেঙেছে আপনি কষ্ট পাচ্ছেন, যারা চায়নট ভেঙেছে আপনি কষ্ট পাচ্ছেন, যারা সবকিছু ভেঙে গুড়িয়ে দিচ্ছে, ইউনূস তো এদের পাহারাদার। আমাদের বঙ্গবন্ধু কন্যা যেমন মুক্তিযুদ্ধের পাহারাদার, বাংলাদেশ সার্বভৌমত্বের পাহারাদার, গণতন্ত্রের পাহারাদার, তেমনি ইউনূসের প্রতিহিংসা শেখ হাসিনার প্রতি কেন? এই সকল পাহারাদারের এত আপোষহীন পাহারাদার তিনি গেট ছাড়বেন না, জীবন দেবেন। তাই তো হচ্ছিল, 5 তারিখে তো ওনাকে হত্যা করতো। ইউনূস হচ্ছে এই জঙ্গি সন্ত্রাসীদের পাহারাদার না, সে নেতৃত্ব তার নেতৃত্ব। পাহারাদার বলতে আমি বুঝাচ্ছি যে সেই পৃষ্ঠপোষক, সেই এদের নেতৃত্ব দিচ্ছে, সেই ডাক দিচ্ছে, সেই এদের সবকিছু জনক পৃষ্ঠপোষক, সে তো ক্ষমতায় আছে, সব তার। এদেরকে সে সেফ গার্ড দিচ্ছে, ইন্ডেমনিটি দিচ্ছে, এদেরকে জায়েজ করে দিচ্ছে। এবং যা কিছু ঘটেছে, গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা তার আগের দিন বলেছে আওয়ামী লীগের লোকজনকে ধরে নিয়ে আসো, মামলা না থাকলো মামলা দাও। তো এত কিছু ঘটছে, উনি এখনো আওয়ামী লীগের লোকজনকে ধরার জন্য ব্যস্ত। এবং ধরার প্রক্রিয়াটা কতটা অগণতান্ত্রিক, মানবাধিকার লঙ্ঘন করছে, আইনের অপব্যবহার হচ্ছে, সেটা কিন্তু প্রকাশ্য বলছে। শাহীন হাদি একটা ইলেকশনের ক্যান্ডিডেট, ওখানে আরো কিছু ক্যান্ডিডেট আছেন, বিএনপি ক্যান্ডিডেট আছেন, তারপরে এনসিপি প্লাস হচ্ছে জামাতের ক্যান্ডিডেট আছেন। হাদিকে মানলে কার উপকার, কার ক্ষতি হয়, ক্যান্ডিডেট মাঝে আসতে পারে। কিন্তু আপনি টার্গেট করছেন আওয়ামী লীগ। কালকেও আজকে মিডিয়াতে আছে কোন একটা চেয়ারম্যান, শাহীন চেয়ারম্যান, সে মাস্টার মাইন্ড। শাহীন চেয়ারম্যান ক্যান্ডিডেট এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন ভাই, আমি এটা বলতাম হয়তো। দেখেন, ঢাকা 8 আসনের সবচেয়ে হেভিওয়েট প্রার্থী হচ্ছেন মির্জা আব্বাস সাহেব। তিনি বিএনপি সবসময় মির্জা আব্বাস সাহেব 8 আসনের প্রার্থী হন। তো পাশাপাশি হাদি 8 আসনের প্রার্থী। তো হাদি আসলে কে? হাদি কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে, এটাও তো ভাবতে হবে। হাদিকে বাংলার মানুষ যদি হাদির ব্যাপারে কাউকে 30 সেকেন্ডে কিছু বলা হয়, সবাই চোখ বন্ধ করে হাদি সে অশ্রাব্য গালাগালিটাই স্মরণ করবে। তিনি রেখে গেছেন কিছু অশ্রাব্য গালাগালি। তারপরে তার মৃত্যু, অনলাইনে সবকিছু এখন সামনে আসছে। তারপর আমি তার মৃত্যু কামনা করি না। হাদি যেখানে তফসিলের পরের দিনই যেখানে তাকে গুলি করা হলো, কি বলে সেটা জামাতের অফিসের খুব কাছে। এবং হাদিকে গুলি করার মধ্য দিয়ে ঘায়েল হলো কে? মির্জা আব্বাস। বিএনপি ব্যাকফুটে চলে গেল এবং ওই সিটে আপাতত কিন্তু জামাতে ইসলামের কেয়ার অফে চলে আসছে। এবং হাদিকে কেন্দ্র করে আপনি দেখেন, হাদি এত বড় ব্যক্তিত্ব হয়ে গেল যে হাদির জন্য পুরো বাংলাদেশ জ্বলছে। হাদি মারা যাওয়ার আগে কিন্তু ঘোষণা এসেছে ভারতীয় হাইকমিশনকে ঘেরাও করা হবে। কারণ ভারতীয় হাইকমিশনকে ঘেরাও করবে, যুক্তি হচ্ছে সীমান্ত পার হয়ে হত্যাকারী ভারতে গেছে। ঠিক আছে, এ পর্যন্ত যদি আলোচনা করতে হয়, তো ভারতের সীমান্ত দিয়ে বা মিয়ানমারের সীমান্ত দিয়ে যে সকল জঙ্গিরা প্রবেশ করেছে সেটা নিয়ে রাষ্ট্রের কোনো বক্তব্য আছে কি? আমরা তো আরো অনেকের প্রবেশের কথা জানি না। আরেকটা জিনিস আমি একটু বলি, এই তথ্য তো নেই। তারা 26 লাখ ভারতীয়র মতো ভারতে চলে গেছে, সেটিকে প্রচার করার প্রচেষ্টা করছে। এবং মৃত্যু ঘোষণা আসার সাথে সাথে বাড়ি ভাই, প্রথম আলো ডেইলি স্টার পোড়াতে কি পরিমাণ গান পাউডার, কি পরিমাণ আয়োজন প্রয়োজন। তারা কিন্তু 5 আগস্ট একটার পরে আরেকটাতে 40 মিনিটের ব্যবধান, এবং সারা বাংলাদেশে। তার মানে এগুলো পরিকল্পিত, কোনোটা আকস্মিক নয়। হাদির মৃত্যু পরিকল্পিত, হাদির মৃত্যুর পরে ঘোষণা কি আসবে, হাদির মৃত্যুর পরে কি ঘটবে, সবকিছু ছকে বাঁধা। এবং হাদির মৃত্যুকে কেন্দ্র করে জামাত, উগ্র মৌলবাদ গোষ্ঠী
এই নির্বাচনের মহড়ার একটা স্টাইলে বাংলাদেশকে তারা টেক ওভার করবে, যার মধ্য দিয়ে তারা নির্বাচনে যদি যায় ক্ষমতায় তারা আসবে, আর যদি নির্বাচন না হয় ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা থাকবে। এগুলো সব সংগঠিত হয়েছে পরিকল্পনার মধ্য দিয়ে। মেটিকুলাস চক্রান্ত পার্ট 2 চলছে। এত সহজে এত জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, এত মানুষ, এতগুলো জবাই করে হত্যা পরপর পরপর ঘটছে। ময়মনসিংহে একটা মানুষকে পিটিয়ে অর্ধমৃত অবস্থায় ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হলো। সবকিছু ঘটছে এবং দীর্ঘ সময় ধরে। বাড়ি ভাই, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত সময়ের একবারও সুযোগ পেল না অপারেশন ডেভিল হান্ট করতে? একবারও সময় পেল না প্রথম আলোর সামনে ফোর্স পার্টি ওখান থেকে 10-12 জনকে পাকড়াও করতে? ডেইলি স্টারের সামনে 10-12 জন, ছায়ানটের সামনে 10-12 জন পাকড়াও করা কি যেত না? করেনি। প্রথম আলো কমপ্লেইন করেনি অফিসিয়ালি। কি অদ্ভুত ব্যাপার! প্রথম আলো কি বললো? সরকারের ভাবমূর্তি রক্ষার জন্য কে নাকি করছে। প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করলেন, অত্যন্ত অত্যন্ত খুবই বাজে অভিনয়ের মধ্যে। সমস্ত পড়ানোর পরে দুঃখ প্রকাশ করা হলো, পড়ানোর পরে খুব বাজে অভিনয় ছিল। হ্যাঁ, পড়ানোর পরে ফায়ার ব্রিগেড গেল, পড়ানোর পরে ফায়ার ব্রিগেড গেল সেখানে। এবং একজন সাংবাদিক নুরুল কবিরকে হেনস্থা করা হলো। সবকিছু ঘটলো, ঘটতে দিল। তারপর দুঃখ দুঃখ ভাব এলো এবং তারপর প্রেসক্রিপশন এলো, যেটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরো, পাকড়াও করো, মারো, হামলা চলুক, এই তো। এবং প্রথম আলো ছাপা হলো না, বাংলাদেশ এবং প্রথম আলো ছাপা হলো না, কিন্তু আমার দেশ সেই অভাবটা পূরণ করে দিল। হ্যাঁ, প্রথম আলো গ্রাহকদের বাড়িতে আমার দেশ গেল। কিভাবে সম্ভব? শূন্যস্থানে আমার দেশগুলো। এবং ওই রাত্রে আমি আজকের পত্রিকার লাইভে আমি দেখতেছিলাম, নিচে একজন লিখলেন যে মাহমুদুর রহমানের খেলা শুরু হলো, যখন আক্রমণটা শুরু হলো সেখানে প্রথম আলোতে, তো নিচে একজন লিখছেন মাহমুদুর রহমানের খেলা শুরু হলো। রুকে পাচ্ছি ভারত বাংলাদেশের পুলিশের মাঝে পারস্পরিক তদন্ত সহযোগিতার প্রক্রিয়া আছে, সবসময় আছে, সেটা এখনো চালু আছে। সেটা হাদিকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে, হাদি সীমান্ত পাড়িয়ে চলে গেছে বলা হচ্ছে, এখন পর্যন্ত অফিসিয়ালি বাংলাদেশ পুলিশ ভারতীয় পুলিশকে কোনো তথ্য দেয় না, তথ্য দেয়নি। তারপর এই বিষয়ে মানে অফিসিয়ালি দুটো রাষ্ট্রের মধ্যে যেভাবে কথা হয়, যে প্রোটোকলে, সেখানেও কিন্তু কোনো রকমের আলোচনা হয়নি, কোনো সত্য তথ্যের ভিত্তিতে বস্তুনিষ্ঠ আলোচনা হয়নি। আলোচনার তো দরকার নেই। বাংলাদেশ এখন এমন একটা দেশে পরিণত হয়েছে, হাসনাত আব্দুল্লাহ বলে দিল এই হয়েছে, চলো এটাকে উসিলা করে রাজুতে আসো, এখন রাজুতে না এসে ভারতীয় দূতাবাসে যাও। ওদের টার্গেট হচ্ছে ভারত বিদ্বেষকে সামনে নিয়ে আসা, এনে মৌলবাদ অপশক্তিকে আরো ক্ষমতার শীর্ষে নিয়ে যাওয়া। প্রেসক্রিপশন আসে টার্কি থেকে, প্রেসক্রিপশন আসে পাকিস্তান থেকে, সেটা এক্সিকিউশন হয় ঢাকায় বসে। তো সেই পারফরমেন্স একটু ভুল তো হবেই। বেচারা বিএনপি পড়েছে সমস্যায়, তাকে আসলে কেউ ইলেকশন করতে দিবে না। তাই -2 ফর্মুলার মধ্যে চলে গেছে তো। এক হাদি, মানে হাদি এক গলিতে হাদি, আর হাদির গলিতে বিএনপি। বাংলাদেশটা কিন্তু -2 ফর্মুলার মধ্যে দিয়ে একটা উগ্র মৌলবাদ গোষ্ঠী শক্তপোক্ত ভাবে নিজের অবস্থানকে সুদৃঢ় করলো শুধুমাত্র ইউনূসের পৃষ্ঠপোষকতায়। এবং ইনোসেন্ট, ছায়ানট, উদীচী এরা আক্রান্ত হলো। তারা কিন্তু গত আন্দোলনে ছিল, ওই কেসগুলো অনেকই বড় আন্দোলনে ছিল তারা, কিন্তু তারা অসহায় এবং কথা বলছেন, কাঁদছেন, কিন্তু ওই কথাটা বলছেন না, তারা ভুল করেছিলেন। আমার সবচেয়ে বেশি এই 5ই আগস্ট পরবর্তী সময় সবচেয়ে বেশি কষ্ট যাদের জন্য, মানে যে সংগঠনে, সেটা হচ্ছে উদীচী। দেখেন, এই উদীচীর বোমা হামলার জন্য অনশন করেছিলাম, আমার মনে আছে, শহীদ মিনারে, এবং আমরা চোখের জল ফেলেছিলাম। উদীচীকে আমরা সবাই কিন্তু আবেগের জায়গা থেকেই ব্যাখ্যা করি, কখনো রাজনৈতিক জায়গা থেকে দেখি না। সেই উদীচী যখন জুলাইতে রাজপথে নেমে
তথাকথিত জঙ্গি আন্দোলনকে সমর্থন করেছিল, আমরা কিন্তু উদীচীকে দেখে কষ্ট পেয়েছি। তারপর যখন উদীচীর উপর, তখনও কিন্তু আগস্টের পরে কিন্তু একবার হামলা হয়েছে, এবারও হয়েছে। এখন ওই যে আপনি বাংলাদেশটাতে আগুন দিলেন, দিয়ে ভাবলেন আপনার ঘরটা নিরাপদ থাকবে, কিভাবে সম্ভব? আপনি বাঙালি অস্তিত্বকে পুড়িয়ে দেবেন, কিন্তু আপনি বাঙালি থাকবেন, এটি হবে? হবে না তো। আপনি আমার ঘর যখন পুড়বেন, ওই যে 5ই আগস্ট ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, ওরা তো সাহসী, ওরা বাংলাদেশের সবচাইতে সাহসী, কারণ ওরা জানে এত কিছুর পর ইন্ডেমনিটি পেয়েছে, এখনো ইন্ডেমনিটি পাবে। এবং এই জঙ্গিদের ছাড়া ইউনুসের চলবে না, ইউনুসকে ছাড়া এই জঙ্গিদের চলবে না। ওরা পরস্পরের ভাই, সব ভাই ওরা। এবং এই পৃষ্ঠপোষকতায় মাঝখান দিয়ে স্বাস্থ্যবান, হৃষ্টপুষ্ট, শক্তিশালী হয়েছে উগ্র মৌলবাদী গোষ্ঠী, যাদেরকে আমাদেরই সুশীল নামের তথাকথিত কিছু বুদ্ধিজীবী, শিল্পী, কবি, সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রী খাল কেটে কুমির নিয়ে এসেছে, যত্ন করে ফ্রাঙ্কেনস্টাইনের দানবকে সাজিয়েছে, ছোট বাচ্চা সাপকে এনে ঘরে পুষেছে। সাপ তো সাপই, ও বাচ্চা হোক আর বড় হোক, সব সাপই কিন্তু ফনা তোলে। একবার আমার বাড়িতে একটা ফুলের তোড়া পাঠিয়েছিল একজন, তো ফুলের তোড়াটা হঠাৎ করে এরকম ওখান থেকে একটা সাপ এরকম করে ফনা তুলেছে, একদম এরকম, কিন্তু সাপটা অনেক বড় না, অর্ধেক শরীর ফুলের ভেতর, আর এরকম ফনা তুলেছে। তো সেই সাপ দেখে বাড়ির সবাই তো চিৎকার চেঁচামেচি। তা আমার তখন মনে হলো যে সবাই মিলে যদি সাপটা ফুল থেকে বেরিয়ে ঘরে চলে আসে, তাহলে আর ঘরের কেউ রক্ষা পাবে না। তাহলে কি করতে হবে? আমার মনে হলো যে যদি সাপটা আমাকে মারে, আমি একা মরবো, তাহলে হয়তো পুরো ঘরটা মরবে। তা আমি কোনো কিছু ওই 1 সেকেন্ড চিন্তা করে পুরো ঝুড়িটা ধরে বাইরের যে গেটটা, আমি আমার শুধু বাসার একজনকে বলছিলাম যে গেটটা খুলে রাখো। ও গেটটা খুলে রেখেছে, আমি ওই ঝুড়িটা ধরে ওই ফনা তোলা সাপ সহই ঘরের বাইরে ডাস্টবিন থাকে একটা, ঢাকনা দেয়া, ওকে বলেছে তুমি গিয়ে শুধু ঢাকনাটা খুলে দাঁড়াও। ওই ফুল সাপ সহ আমি ঝুড়ির ভিতর ফেলে ঢাকনা দিয়ে দিয়েছি। ঘরের সবাই কিন্তু আমরা বেঁচে গেছি। সাপটা যদি ঘরে চলে আসতো, সাপ খুঁজে বের করা কঠিন হতো। তো আমরা তো এই সাপ ঘরে এনে সাজিয়ে রেখেছি বাংলাদেশে। এখন বাংলাদেশে ঘরে ঘরে সাপ ঢুকে যাচ্ছে। প্রথমে এই সাপটাকে এরকম করে ঝুড়ি উল্টে ডাস্টবিনে ফেলে দেওয়া দরকার ছিল, আমরা ব্যর্থ হয়েছি। আমাদের সুশীল বন্ধুরা সেটা করেননি, আমাদের জন্য সাপ ছেড়ে দিয়েছেন। সেই সাপ তো দংশন করবেই। হাদির ঘটনার পরে মিছিলে আমরা দেখলাম যে মানুষগুলা, সেই মানুষগুলা, এই হাদির ঘটনাটা হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা ব্যর্থতার প্রমাণ। সেটা সরকার কোনোভাবে ইয়ে করতে পারছে না। কিন্তু সমস্ত দোষ কিন্তু আওয়ামী লীগের। আওয়ামী লীগ কোথাও নেই, সারাক্ষণ আওয়ামী লীগ গ্রেপ্তার হতে আছে, আওয়ামী লীগ দেখলেই গ্রেপ্তারের কথা আছে। প্রতিদিন আওয়ামী লীগের লোকজন যাদেরকে গ্রেপ্তার আমরা দেখছি, কিন্তু দোষটা আওয়ামী লীগের আসছে। এই দোষ আর কতদিন চলবে? ওরা একটা চ্যাপ্টারই মুখস্থ করতে বলা হয়েছে ওদেরকে, ওদের একটাই সিকোয়েন্স দিয়েছে যে তোমাদের সবার জন্য এটা একটা কমন সিকোয়েন্স, এই সিকোয়েন্সটাই তোমরা সবাই রেডি হয়ে থাকবা। তো সিকোয়েন্স হচ্ছে আওয়ামী লীগ ধরো, আওয়ামী লীগ মারো, নিধন করো, নিশ্চিহ্ন করো, মামলা দাও, হামলা করো, এই হচ্ছে ওদের সিকোয়েন্স, ওদের ক্যারেক্টার। এবং এটা করতে পারলে ওদেরকে পরবর্তী সিনেমায় ফারুকী সাহেবরা, ইউনুসের যারা আছেন তারা সুযোগ দেবে। তো এখন যে যেভাবে পারছে, ব্যারিস্টার শাহরিয়ার কবির বলে একজন আছে, সেও নাকি বলে আমাদেরকে কেন হামলা করা হয় না, এরকম আর কি। খুব ব্যথিত তারা, যাকে যেমনে পারে যদি হামলা হয় তারা শান্তি পায়। তুই এক সিকোয়েন্স মুখস্থ করেছে, তো এখন সিনেমা তো বড়, সিকোয়েন্স তো একটা, কি করবে? এই জন্য যার যত আছে অতি অভিনয়, অতি কথন, জীবন দিয়ে করছে, সবকিছু হলে আওয়ামী লীগ, যা হয়েছে আওয়ামী লীগ। এই আর কি। কোন দিন ওরা বলে বসবে এই বাংলাদেশটা আওয়ামী লীগের, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ হবে না, আনো আওয়ামী লীগকে, এটাও বলে দিতে পারে। আর দেখেন আমাদের ইউনুস সাহেব, উনি যেমন আমরা আগে কোনোদিন ওনাকে যেমন শহীদ মিনারে বা স্মৃতিসৌধে দেখি নাই, ওনার মাথায় কিন্তু কোনো টুপি দেখি নাই। কিন্তু আমরা এখন যে টুপিটা পরেন ভালো লাগে, কিন্তু দেখতে ভালো লাগে। তো অভিনেতার মধ্যেই মনে হয়। কিন্তু আসলে
শহীদদের শ্রদ্ধা জানাতে যে গেছেন, উনি কি টেলিভিশনেও কোনোদিন দেখেন নাই? আপনার মনে হয়? অর্থাৎ ওনার ভেতরে তো ওটা নাই, না থাকার কারণে এই যে উনাকে দেখলেই বোঝা যায়। উনি ঈদের নামাজ পড়েন, উনি কোথায়, নামাজ কোথায়? উনি ফুল দিতে গিয়ে নিজে চলে আসছেন, তারপর আরেকজন এসে উনাকে দেখানোর পর উনি দাঁড়ালেন আবার। তো এগুলো কি, উনি কি বাচ্চা? তা তো না, উনি সব বুঝেন। উনার মন মানসিকতায়, আদর্শে, মেধা মননে দেশ, জাতি, মুক্তিযুদ্ধ, শ্রদ্ধা, তারপরে আপনি টুপির কথা বললেন না, ওই যে নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলামের ইসলাম ইসলাম না। তো উনিও এখন যে ইসলাম ধারণ ভাসানী বলেছিলেন, কত অসাধারণ কথা। তো ইউনূস সাহেব যে এখন যে টুপি পরেন, এই টুপি সে টুপি না, এই উনার যে ইসলাম সেই ইসলাম সেই ইসলাম না। তো এখন আমরা তো, এখন বাচ্চারাও বোঝে, দেশে বিদেশে সবাই কিন্তু বোঝে, আমাদেরকে আর বলতে হচ্ছে না। এখন সবাই বোঝে, এবং সবাই এটাও বোঝে যে ওরা কিছু হলে বলছে যে আওয়ামী লীগকে ধরে নিয়ে আসো, আওয়ামী লীগকে মামলা দাও। সবাই এটা বুঝতেছে, এটাও একটা প্রহসন। আইসিটির মামলার রায় প্রহসন। নির্বাচন যে দিয়েছে সেটা অবৈধ, অবৈধ সরকারের অবৈধ নির্বাচন প্রক্রিয়া, অবৈধ, 50% মানুষকে বাইরে রেখে আরেকটি অবৈধ প্রক্রিয়া। সবকিছুই সাধারণ মানুষ এখন বোঝে, এবং আদালত এই রায় এগুলো কিন্তু কোনোদিন ইম্প্যাক্ট তৈরি করতে পারে নাই। না, মনে করা হচ্ছিল ফাঁসির রায় দেওয়ার পরে হয়তো আওয়ামী লীগ ভেঙে পড়বে বা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে দাঁড়াবে, এগুলো গুরুত্ব পায় নাই সেটা। আবার 32 নম্বরে আসি, পাচ্ছি আমরা গত 15 আগস্ট দেখেছিলাম, 15 আগস্ট নাকি সর্বশেষ ওই যে যেটা একটা মহিলাকে পিটালো, 15 আগস্ট, সেদিন সেনাবাহিনী সেখানে কিন্তু একটা ভূমিকা নিয়েছিল। তারা 32 নম্বর ইয়ে করে দেয়, এবং যেটা এসকালেটর যেটা নিয়ে এসেছিল সেটা অকেজো করে দিয়েছিল। এবার কিন্তু তারা কোনো ভূমিকা নিল না। না, এবং আজকে যে সংসদ ভবনে আপনি যে জনস্রোত দেখেছেন, আপনি ভিডিওটা দেখবেন, ওখানে কিন্তু অফিসাররা ছিল, তারা কিন্তু আস্তে করে পার্কে হেঁটে চলে গেছে। আমার কেন জানি মনে হচ্ছে তারা এই মবকে ফেস করতে চায়নি। সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী এই মবের সাথে কোনো সংঘর্ষে যেতে হয়তো চায় না। এটা একটা হতে পারে, কারণ এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল। আর গত দুদিন যা ঘটেছে বাংলাদেশে, সেখানে পুলিশ, সেনাবাহিনী সকলকে তো আমরা দেখছি নীরব, একদম কেউ কোনো ভূমিকা রাখছে না। এটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে রাষ্ট্র চাইছে মব হোক, রাষ্ট্র চাইছে ভাঙচুর হোক, রাষ্ট্র চাইছে আগুন দিক। এখন রাষ্ট্রের ইউনূস সাহেবের পালিত পোলাপানরাই তো এগুলো করছে। এখন ওনার পালিত পোলাপানকে যদি পুলিশ বা সেনাবাহিনী অ্যারেস্ট করে, সেটা যদি প্রকাশিত হয়ে যায়, সে তো বিপদে পড়বে। এই জন্য তার মব বাহিনী তার সন্তান তুল্য, তার তার সে বলেছে না, তার নিয়োগকর্তা এরা, তো তার এদেরকে, তার বাহিনীকে তো সে পালন করে, পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে তো তিনি পাঠিয়েছেন। এখনকার যারা সেখানে আছে, এতে বেশভূষা পুরোটাই জঙ্গি একটা গ্রুপের। এখানে এনসিপির কাউকে আমরা দেখি নাই। কিন্তু দেখেন, এখানে বেশভূষাটার ক্ষেত্রে কাউকে তো মনে হয় না যে এরা আসলে নর্মাল ছাত্র জনতা, এটা বোঝাই যায় যে কোনো মানুষ। আর আপনি তো দেখেছেন শাহবাগে যে মোটিভেশনাল স্পিচ কারা দিয়েছে, নাম করা সব জঙ্গি নেতারা, তারা আসলো কি করে, কোন পথে এলো, তারা কি করে শাহবাগে দাঁড়িয়ে আজকে বাংলাদেশের মানুষকে, বাঙালি জাতিকে মোটিভেশন স্পিচ দিচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছে। আমরা শুনেছি পিনাকিও তো দেশে ওর ছদ্মনামে আছে। তো এই যে দেশে আসলে কে কাকে জ্ঞান দিচ্ছে, শাহবাগ চত্বরে দাঁড়িয়ে এরকম চিহ্নিত জঙ্গিরা, চিহ্নিত এই আমি নাম, আপনি বললে নাম বলতে পারি, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন, দর্শকরাও জানে, তারা কি করে শাহবাগে দাঁড়িয়ে আছে, কেন তাদেরকে রাষ্ট্র কি করছে, চুপ করে আছে কেন?
আপনি বিদেশে বসে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে এই গত 3 দিনের তাণ্ডব কারা করেছে। তো ইউনূস সাহেব দুঃখ পাচ্ছেন কেন? উনি তো খুশি হয়েছেন, কিন্তু উনার আর আইসিটির ওই যে আইনজীবী, দুজনের পার্থক্য হচ্ছে আইনজীবী হেসে হেসে অভিনয় করেছেন, উনি ফেল করেছেন পুরোটাই। ইউনূস সাহেব পাশ মার্ক পেয়েছেন অভিনয়। আমাদের একজন বন্ধু সাংবাদিক সাইফুল আমিন কালকে তার একটা অনুষ্ঠানে উনি বলেছেন, হাদিকে যে সিঙ্গাপুর নেওয়া হয়েছে, হাদি জীবিত এটা কেউ ভাবতে পারেনি, এমন সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সিঙ্গাপুরে নেয়া, ওই সময় ক্ষেপণ করা, তারেক রহমান আসলে ঢাকায় বিশাল এক সমাবেশ হতে পারে, ওই সমাবেশ থেকে যাতে হাদির সমাবেশটা বড় দেখানো যায় তার জন্য এই সমস্ত কিছু আয়োজন করা। এবং তিনি যেটা বলার চেষ্টা করেছেন, সেনাবাহিনীর সূত্র থেকে তথ্যগুলো পাওয়া। আমরা তো এই কথাগুলো সবাই বলছি, কারণ এই অঙ্কটা তো খুব সুস্পষ্ট। মানে হাদির কারণে প্রথম ধাক্কায় যে আঘাতটা পেয়েছে সে হচ্ছে মির্জা আব্বাস, এবং তার পরের মুহূর্তেরই অ্যাটাকটা তো হচ্ছে বিএনপির প্রতি। দেখেন বেগম খালেদা জিয়া এবার কি আরে আছেন? আপনি বেগম খালেদা জিয়ার একটি সংবাদও কোথায় দেখছেন? হাদির কারণে বেগম হারিয়ে গেলেন, তো সেখানে ওনাকে সিঙ্গাপুরে নেওয়া হলো না, উনি থাকলেন এবার কেয়ারে, উনারকে নিয়ে কোনো সংবাদ নেই। হাদি হাইলাইটেড হচ্ছে, হাদিকে কেন্দ্র করে পরিকল্পনাগুলো ঘটছে, এগুলো পুরোটাই নীল নকশা। তারেক রহমান আসলে আরো আগেই আসতেন। তারেক রহমান আসলে হাদির মৃত্যুর আগে পরের বিষয় নয়, কিংবা হয়তো আসতে চেয়েছিলেন। তো হাদি হচ্ছে আবু সাইদ, হাদি হচ্ছে মুগ্ধ, হাদি হচ্ছে 3 নম্বর আবু সাইদ আর কি। তারা তাদের যে কোনো কিছুতে এই উগ্র মৌলবাদ গোষ্ঠীর লাশের প্রয়োজন হয়, এবং তারা এভাবে চরিত্রকে বেছে নেয়। হাদির বিশেষত্ব হচ্ছে ভারত বিদ্বেষ। তাহলে হাদি মারা গেলে ভারতকে কটাক্ষ করা যাবে, ভারতকে দায় দেয়া যাবে। হাদির মৃত্যুতে মির্জা আব্বাসের দিকে দায় দেয়া যাবে, মির্জা আব্বাসের মাধ্যমে বিএনপিকে দায় দেয়া যাবে। এবং হাদির মৃত্যুর মধ্য দিয়ে যদি বাংলাদেশে অত্যন্ত একটা তাণ্ডব তৈরি হয়, একটা পুরো রাজপথে যদি তাদের নিয়ন্ত্রণে থাকে, একটা জিনিস খেয়াল করবেন, রাজপথ এখন তাদের নিয়ন্ত্রণে, কিন্তু যেটা 1 সপ্তাহ আগেও ছিল না। আজকে রাজপথটা নিয়ন্ত্রণে আনবার জন্য তাদের কিন্তু অনেক খরচ করতে হয়েছে, অনেক মানুষকে জড়ো করতে হয়েছে, এবং আমরা শুনেছি লক্ষাধিক জঙ্গি ঢাকা শহরে অবস্থিত। এই আয়োজনটা কেন করেছে? আয়োজনটা হচ্ছে একচ্ছত্র আধিপত্যটা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। এখন বিএনপিকে তাদের কথায় উঠতে হবে, নেগোসিয়েশন করতে হবে বিএনপিকে, যদি বিএনপি রাজনীতি করতে চায় তাদের সাথে। কিন্তু বিএনপি তো কখনো মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবার জন্য সিদ্ধান্ত নেয়নি, জনগণের পক্ষে দাঁড়ায়নি, মুক্তিযুদ্ধের পক্ষেও দাঁড়ায়নি। এখন বিএনপি তো জামাতের হাত ধরে ছিল, জামাত ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন বিএনপি যদি নিজে নিজে রাজনীতি করতে চায়, তার অস্তিত্ব রক্ষা করতে চায়, তাহলে জনগণের কাছে ফিরতে হবে, মুক্তিযুদ্ধের কাছে ফিরতে হবে। কিন্তু আপনি যে কথাটা বলেছেন, আমি সেটার সাথে শুধু একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে উগ্র মৌলবাদ গোষ্ঠী যে পরিকল্পনাটা করেছে, সেখানে কোনো মুক্তিযুদ্ধের কিছু থাকবে না। যে রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে চাইবে তাদেরকে রাখবে না, কিছুই থাকবে না, কোনো সংস্কৃতিও থাকবে না। আমরা ভাবছি যে তারা হয়তো স্বাভাবিক একটা হিসেব নিকেশ করছে স্বাভাবিকভাবে ক্ষমতায় যাওয়ার জন্য, না, এটা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এটা হচ্ছে বাংলাদেশকে পাকিস্তানের জঙ্গিস্তান বানাতে হবে। কারণ 71-এর পরাজয়ের পর তারা তো আর পূর্ব পাকিস্তান বানাতে পারবে না, তাহলে কি পারবে? এটা একটা জঙ্গি স্থান হবে, যে জঙ্গি স্থানটাকে পরিচালনা করবে সারা বিশ্বের যে জঙ্গি রাষ্ট্রগুলো আছে তারা, আর এদের মুখপাত্র হিসেবে ইউনূস সাহেব তাদের এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করবে। আবার আমাদের অনুষ্ঠানে কূটনীতিক হারুনুর রশিদ উনি যেটা বলেছেন
বাংলাদেশ একটা সমাধানের পথে যাচ্ছে। জঙ্গিরা যে কত ভয়ঙ্কর হতে পারে এটা বাংলাদেশের মানুষের দেখার বাকি ছিল। মানে তারা টিকে যাওয়া মানে তাদের পতন ঘটবে, খুবই সঠিক। পতন ঘটবে। তিনি বলেছেন যেটা দিন শেষে পরিস্থিতি আওয়ামী লীগের কিছু না করেও আওয়ামী লীগের অনুকূলে আসছে। তিনি এটাও বলেছেন। সঠিক, এটা খুবই সঠিক কথা। দেখেন, এই দক্ষিণাঞ্চলের যে রাজনীতি, দক্ষিণাঞ্চলের আমাদের প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রের যে অবস্থান, সেখানে বাংলাদেশে যদি আজকে জঙ্গিরা আস্তানা গাড়ে, তারা ক্ষমতার শীর্ষে চলে যায়, আমাদের প্রতিবেশীরা ভালো থাকবে না, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। এবং এই বাংলাদেশে এখন তারা কিন্তু বারবার ভারতকে উস্কানি দিচ্ছে, ভারতের পায়ে পাড়া দিচ্ছে। ভারতকে তারা চাইছে ভারত কিছু একটা করুক, ভারত কিছু একটা করলেও তাদের লাভ, তাদের হিসেব তাই বলে। তো সেই কারণে তারা এরকম একটি খেলার মধ্যে মেতেছে, উন্মত্ত হয়েছে। তবে আমি তো হারুন ভাইয়ের সাথে খুবই একমত যে কোনো উন্মত্ততা, যে কোনো আগুনই একবার নিভে যায়। কোনো আগুনই এমন আগুন নয় পৃথিবীতে, সেটা প্রকৃতির দেয়া হোক বা মানুষের দেয়া হোক, আগুন নিভবেই। তো